সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি উইথ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থাৎ এইচএসসি লেভেলের বাংলা গল্প নিয়ে আলোচনা করছিলাম, রেইনকোট নিয়ে। এ পর্যায়েতে এর তৃতীয় অংশে আমরা গল্পের বাকি অংশটুকু নিয়ে একটু আলোচনা করব। বলা হচ্ছে, সমস্ত ভালো লাগাটা চির খায়, অর্থাৎ হঠাৎ করে থেমে যায়। বাস হঠাৎ করে ব্রেক কষলো। গাড়ি থামার সাথে সাথে সে যে চিন্তাটা করতেছিল, ভালো লাগছিল, সেই জিনিসটা হঠাৎ করে হোঁচট খায়। তখন তাকে তাকাতে হয় বাম দিকে। চোখ পড়ে নির্মীয়মান মসজিদের ছাদের দিকে, অর্থাৎ একটা নির্মাণাধীন মসজিদের ছাদের দিকে চোখ পড়ে। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভেতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে। সেখানে ধাক্কা লাগে হঠাৎ করে। কেননা এমন যদি হয় যে কোনো একটা জায়গাটাতে গেছেন, এই জায়গাটাতে আপনার সাথে কোনো খারাপ কিছু একটা দেখেছিলেন বা খারাপ কিছু ঘটেছিল, তাহলে ওই জায়গাটাতে গেলে পরে কিন্তু হঠাৎ করে আপনি একেবারে নিশ্চুপ হয়ে যাবেন বা চুপচাপ তাকিয়ে থাকবেন যে হ্যাঁ, এখানে তো এই ধরনের ঘটনাটা ঘটছিল। সো ক্র্যাকডাউনের রাত ক্র্যাকডাউনের রাত বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে যে 25শে মার্চের কালো রাত্রি, যে রাত্রিতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের উপর বর্বরতম এবং জঘন্যতম যে হত্যাকাণ্ড চালিয়েছিল সেটার কথা বলা হচ্ছে। ক্র্যাকডাউনের রাত কেটে গিয়ে ভোর হলে মিলিটারির গুলিতে এ মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হাওয়ার ধাক্কা রেইনকোটের তোপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে গেল, অর্থাৎ নিজের মধ্যে একটা রাগ তৈরি হয়ে যাচ্ছে যে এভাবে একটা মুয়াজ্জিনকে গুলি করে মেরে ফেলা, সে কি দোষ করছিল? সে তো আজান দিচ্ছিল। মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা, তাহলে মসজিদের উল্টো দিকে তারা থাকতো হচ্ছে 3 তলায়। রাতভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ, দেখুন ঘেউ ঘেউ মূলত হচ্ছে কুকুরের ডাক। তো স্টেন গানের শব্দটাকে পাকিস্তানি বাহিনীর এই শব্দগুলোকে কুকুরের ডাকের সাথে তুলনা করছেন। ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে, যেহেতু মানুষ চিৎকার চেঁচামেচি, এদিকে লাশ ওদিকে মরছে, কাতরানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে। ছেলে মেয়ের মায়ের সঙ্গে শেষ হয়েছিল খাটের নিচে। স্বাভাবিকভাবে যে দরজা ভেঙে যদি কেউ ঢুকে তাহলে দেখবে যে বাসায় আসলে কেউ নাই, এই জন্য সবাই ভয়ে খাটের নিচে লুকিয়েছিল। ভোরবেলা মিলিটারি মানুষ মারায় একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে থাকে, রাস্তার দিকে তাকিয়ে থাকে যে আসলে কি ঘটেছে। যেমন স্বাভাবিকভাবেই যে যদি কখনো আন্দোলন হতে থাকে ঢাকায়, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে সকালবেলায় দেখা যাচ্ছে যে বাইরে বের হওয়ার আগে জানালা দিয়ে বাইরের পরিবেশটা কেমন সেটা দেখার দিকে মানুষের নজর থাকে বেশি, যে বাইরে যে যাব বাইরের পরিবেশটা আসলে কেমন। রাস্তার উপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, অর্থাৎ নুরুল হুদার কথা বলছে যে সে নিয়মিত জুমার নামাজ পড়ে, অন্যান্য 5 ওয়াক্ত নামাজের বালাই নেই, অর্থাৎ জুমার জুমার দিনের মুসলিম বলা যায়। তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছা করছিল খুব। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। অর্থাৎ অর্থাৎ এরকম একটা বিষয় হচ্ছে যে কিউরিয়াসিটি জাগে যে দেখি না কি হয়। আর যদি কোনো একটা অঘটন ঘটতে থাকে স্বাভাবিকভাবে চোখটা ওইদিকে চলে যায় যে হয়তোবা কিছু একটা হবে বা সামথিং লাইক দ্যাট। তো দেখা যাচ্ছে যে সিক্স সেন্স কিছু একটা বলে দেয়। তো সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, যেহেতু গোলাগুলি বা প্রথমে যেহেতু সকল ভবনগুলোকে দখল নিয়েছিল, যার কারণে ইলেকট্রিসিটি নাই। মসজিদের মাইক্রোফোন অকেজো। তো এই কথা বলা হচ্ছে যে মসজিদের মাইক্রোফোন অকেজো হয়ে পড়ছে। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায়, তার গলার স্বরটা হচ্ছে একটু কঠিন, গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠল, আল্লাহু আকবার। সো দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। এর আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর, অর্থাৎ রাস্তার ওই পারেই মসজিদ এবং মসজিদের ছাদের উপরে উঠে আজান দিচ্ছিল। যেহেতু মাইক্রোফোন নষ্ট, তার জন্য ছাদে উঠে আজান দিচ্ছিল যাতে মানুষ শুনতে পায়, নামাজে আসে। তো সেখানে গুলি করা হয়, যার কারণে সে রাস্তার উপর পড়ে যায়।
সেদিন সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্ঘটনের পায়তারা করছে? আজকেও কি এই ধরনের কোনো ঘটনা ঘটবে? অর্থাৎ একটা দুর্ঘটনা ঘটলে ওই দিকে তাকিয়ে থাকা হয় যে এই জায়গাটাতে তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, সো মনে হয় আবার কিছু একটা হতে পারে। এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়া হবে কি করে? এর বোধ হয় যে কোনো সময়কেই এরা বোধ হয় যে কোনো সময়কেই নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। অর্থাৎ একটু কটাক্ষ করছে, যেহেতু আজান দেওয়ার সময় মানুষটাকে মেরে ফেলা হলো, তো তারা যদি সত্যিকার অর্থে পবিত্র ভূমি হতো, সত্যিকার অর্থে মুসলমান হিসেবে থাকতো, তাহলে তো এরকম আল্লাহর ধ্বনি যে বলছে তার উপরে তো গুলি চালাতো না। সো সেটাকে কটাক্ষ করছেন। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, অর্থাৎ সকল গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্টেন গান তাক করিয়ে রাখছে এই মানুষের শাড়ির উপর, অর্থাৎ কেউ কোনো কিছু করতে চাইলে পারে যেন গুলি করতে পারে। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় আর শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে, যাতে তাদের শরীরের ভিতর কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা, আক্রমণ করার জন্য বের হয়েছে কিনা, এই ধরনের জিনিস। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে। অর্থাৎ পছন্দ করছে বলছে যাদেরকে সন্দেহ হচ্ছে, এখানে পছন্দ করছে বলতে লিখুন সন্দেহ করছে। তাদের বাসটিতে এসে উঠল লম্বা ও খুব ফর্সা এক মিলিটারিরা স্বাভাবিকভাবেই লম্বা হবে, তো লম্বা এবং ফর্সা এক মিলিটারি উঠলো। এখন বাসের ভিতরে কোনো আওয়াজ নেই, সব চুপচাপ, আল্লাহ জানে কি হবে, এই ধরনের একটা বিষয়। যাত্রীদের বুকের টিপ টিপ শব্দ এই নীরবতার সুযোগ বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে। অর্থাৎ এই যে নীরবতা, এর মধ্যেই মাথার ভিতরে মানে বারবার করতেছে যে কিছু একটা হতে পারে, কিছু একটা হতে পারে, এই ধরনের। বারান্দা বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় আগুন জ্বলে এবং তার হালকা বেরোয় তার চোখ দিয়ে, তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে। অর্থাৎ একভাবে যে ঘৃণা এবং রাগ হচ্ছে এদের উপরে, যেভাবে মসজিদের মুয়াজ্জিনকে মারছে, সো এটাই বলছে যে টুপির নিচে শব্দের ঘষার কারণে মনে হচ্ছে যে ভিতরে আগুন জ্বলে আছে এবং তার কিছুটা প্রকাশ পাচ্ছে চোখের মধ্যে দিয়ে। সামান্য একটু নড়ে বসলে স্বাভাবিকভাবে সে আবার ঠিক হয়ে যাচ্ছে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। অর্থাৎ তার কাছে মনে হচ্ছে যে ওই রেইনকোট পরার কারণে তার ভিতরে সাহসটা অনেক বেশি বেড়ে গেছে। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকে, সুচালু চোখে, গোফের নিচে ও নাক, গোফ ও চোখের আশেপাশে এবং নিচের লালচে চামড়ার উপর। অর্থাৎ চোখটা একটু রাগান্বিত অবস্থাতে ওই সেনাবাহিনীর মিলিটারির মুখের দিকে তাকিয়ে আছে। এতে কাজ হলো, মিলিটারির চোখে চোখ সরে মিলিটারির চোখাচোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেইনকোটের উপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে, অর্থাৎ চোখ থেকে নামিয়ে রেইনকোটের উপর তাকিয়ে আছে, মনে হচ্ছে যে রেইনকোটের যে পানি পড়তেছে এটা গুনে গুনে দেখতেছে। ভেতরের তাপে এইসব পানির ফোঁটা দেখে মিলিটারির এত থ মেরে যাবার কি হলো? লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে, যে আমার শরীর দিয়ে রক্ত পড়ছে এরকম চিহ্ন দেখতেছে? রেইনকোটের বৃষ্টির ফোঁটা গোনাগুনতি সেরে মিলিটারি হঠাৎ বলে, আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তি নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। কয়েকটা স্থান বলা আছে, ঢাকা কলেজের সামনের অংশটাকে বলা হচ্ছে ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, রাখেন, নামবো। অর্থাৎ হতে পারে ঢাকা কলেজ ছেড়ে চলে গেছে, তার মানে বলতে পারি যে ইডেন কলেজের ওই দিকটাতে। বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধী মুক্ত বাস থেকে, যেহেতু এর আগেই সবাইকে মনে করছে যে এ আসলে চোর, এ পকেটমার, সব নেমে গেছে, তো তার মানে বাসে অপরাধী মুক্ত আছে। অপরাধী মুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। অর্থাৎ একটু মুচকি হাসি দিতে গিয়ে সামনের
শাড়ির দাঁত বেরিয়ে পড়ছে, অর্থাৎ একটু দাঁত খুলে একটু হাসি। যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়, মনে হয় যে আমি একটু হাসছি, অর্থাৎ সে নিজেই হেসে দিছে। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদ্রেল টাইপের, অর্থাৎ খুব ভয়ানক দেখতে টাইপের এক মিলিটারি পান্ডা, অর্থাৎ বিশাল দেহ আকৃতির, মনে হয় যে পান্ডার মতো। তার ভারিক্কি মুখ অর্থাৎ গম্ভীর মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। সো এখানে রঙের কথা বলা আছে, এর আগে লাল বলা ছিল, এখানে কালো এবং বেগুনি তিনটে রঙের কথা বলা আছে। ডক্টর আফাজ আহমেদ এমএসসি, পিএইচডি, ইপিএস, ইএস এগুলো হচ্ছে ডক্টর আফাজ আহমেদের ডিগ্রি। সো এমএসসি, পিএইচডি, ইপিএস, ইএস হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে হি ইজ প্রফেসর হুদা, অর্থাৎ সে তার এতক্ষণ ধরে দেখা যাচ্ছে যে একেবারে কোনো বিড়ালের মতন দাঁড়ায় আছে। সে নিজেকে একটু জাহির করার জন্য, যেহেতু সে প্রিন্সিপাল, তো এই জন্য সে বলে ওঠে যে হি ইজ প্রফেসর হুদা। কিন্তু ডক্টর আফাজ আহমদ এমএসসি, পিএইচডি নিজে ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট এ প্রফেসর, এ লেকচারার ইন কেমিস্ট্রি। বেসিক্যালি লেকচারার এবং প্রফেসরের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে লেকচারার সাধারণত যখন কলেজে বা ভার্সিটিতে পড়ানোর জন্য ঢুকে তাকে বলা হয় লেকচারার, আর এই সময়ের মধ্যে তিনি বিভিন্ন আর্টিকেল লেখা এবং গবেষণায় অংশগ্রহণ করে হয় হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে হয় অ্যাসোসিয়েট প্রফেসর এবং লাস্ট স্টেপে গিয়ে সে হয়ে যায় সাধারণত প্রফেসর। সো তার মানে নুরুল হুদা আসলে প্রফেসর না, তিনি জাস্ট লেকচারার। সো লেকচারার ইন কেমিস্ট্রি। তো নুরুল হুদার পরিচয়টা পাওয়া গেল, তিনি রসায়নের লেকচারার। শাট আপ, অর্থাৎ এই কথাটা বলতেছে কে? সেই জাদ্রেল টাইপের মিলিটারি পান্ডা। এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুল সাত্তার মৃধাকে, আব্দুল সাত্তার মৃধা জিওগ্রাফির অর্থাৎ ভূগোলের লেকচারার, সো ভূগোলের প্রফেসর বলা আছে। মিলিটারি জিপে নিয়ে তোলার আগে জাদ্রেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। এখানে শায়েরি বলতে মূলত হচ্ছে ছন্দ কবিতা বোঝাচ্ছে। সো এমন কোনো বাক্য যে ব্যঙ্গার্থক যে কবিতাগুলো সেটাকে বোঝাচ্ছে শায়েরি, এখানে ব্যঙ্গার্থক বোঝাচ্ছে। ব্যঙ্গার্থক কবিতা অর্থাৎ কাউকে তাচ্ছিল্য করে কোনো কবিতা লেখাটাকে বলা হচ্ছে এখানে শায়েরি। শায়েরি মূলত যে কোনো কবিতাকে বলা হয় শায়েরি, ছোট ছন্দ তৈরি করা, সেটা হচ্ছে শায়েরি। কেননা এখানে বিষয়টা হচ্ছে যে উর্দুর প্রফেসর যিনি আছেন আকবর সাজিদ, তার মাধ্যমে প্রিন্সিপাল সাহেব করছেন কি পাকিস্তানি সেনাবাহিনীকে নিয়ে কবিতা লিখছেন, কিন্তু সেটা আসলে ব্যঙ্গার্থক হয়ে গেছে, এই ধরনের একটা বিষয়। করা খুব বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াসে রাখা হবে, অর্থাৎ কড়া নজরে রাখা হবে তাকে। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেরে প্রিন্সিপালের সুবিধা হয় না যে আকবর সাজিদের মাধ্যমে আমি উর্দুটা শিখছি বা এইভাবে লিখছি। নুরুল উদ্বিগ্ন হয়, সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ আর জানে এই মিলিটারি। তার মানে সে বলে দিছে যে সাজিদ সাহেব এই সেন্টেন্সগুলো বা শব্দগুলো বলে দিছে, যার কারণে সে লিখেছেন। তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল, জিপ চলছিল একে বেঁকে। মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুল সাত্তার মৃধাকে দেখতে পায় না, জায়গাটাও একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে, অর্থাৎ কাঠের যে চেয়ারগুলো আছে সেই চেয়ারের মতো ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি, তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করলো, সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়।
প্রশ্নগুলো প্রায় একই রকম। এটা হচ্ছে সাইকোলজিক্যালি একটা টেস্ট বলা হয়ে থাকে, যে আপনাকে যখন প্রশ্ন করবে আপনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে স্বাভাবিকভাবে ২ জন বা ৩ জনের কাছে বলতে গেলে পারে এর ভিতরে কোনো কিছু শব্দ চয়নে বা কোনো কিছুতে ঘটকা লাগিয়ে ফেলবেন। সো খটকা লাগাবেন। তো ওই ধরনের একটা যে যাতে করে বুঝতে পারে যে আসলে সে কতটুকু সত্য বলছে। এবং তার উত্তরেরও হেরফের হয় না। অর্থাৎ আগেরবার যে উত্তর দিছে পরেরবারও সেই ধরনেরই উত্তর দিছে। যেমন কিছুদিন আগে তার কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? সে জবাব দেয়, ঠিক অফিসের জন্য ৩টি, এখানে খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে যে অফিসের জন্য ৩টি আলমারি কেনা হয়, বোটানি বা উদ্ভিদ বিজ্ঞানের জন্য, ইতিহাসের জন্য হিস্ট্রি বা ইতিহাস, এবং জিওগ্রাফি বা ভূগোলের জন্য ডিপার্টমেন্টের জন্য ২টো করে। তার মানে বোটানিতে আছে ২টা, হিস্ট্রিতে আছে ২টা, জিওগ্রাফিতে ২টা, ৬টা আর ৩টা ৯টা, এবং ইংরেজির জন্য ১টা। সর্বমোট সর্বমোট কেনা হয়েছে ১০টা আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। এত কথা বলার দরকার নাই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে। ঠেলাগাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোত্থেকে? তারা হলো কুলি, সে একজন লেকচারার, শিক্ষাগত যোগ্যতা আমার আছে অনেক বেশি, আমার সাথে কি তাদের যায় নাকি? এই ধরনের একটা বিষয়, যে তারা তো শ্রমিক, তাদেরকে আমি কিভাবে চিনবো? তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? তার মানে সে জিনিসটা কেউ একজন লক্ষ্য করছে যে সে কুলিদের সাথে কথা বলছিল। প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা বা ড্রয়ারের সংখ্যা, কয়টা ড্রয়ার থাকবে সেটা, ও আকার, তালাচাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল। তার দায়িত্ব ছিল। উত্তরটা এই ধরনের আসে যে আসলে আমি তো কিছু জানি না, আমার দায়িত্ব ছিল এগুলো দেখার এবং রক্ষণাবেক্ষণ করার। সো আমি ওগুলো গুনে গুনে দেখছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। এটা তার চেয়ে আর ভালো জানে কে? তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে, তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত, সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। এই যে শব্দটা আসলো, অর্থাৎ নুরুল হুদা আসলে যে গেরিলা বাহিনী আছে সেই গেরিলা বাহিনীর সক্রিয় সদস্য। আমার নাম? সত্যি বলেছে? আমার নাম বলেছে? নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহ পায় এই জন্য যে উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী, মিসক্রিয়েন্ট। তারা ছিল আসলে দুর্বৃত্ত, ছদ্মবেশী দুর্বৃত্ত। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে, তারা শুধুমাত্র নুরুল হুদার নাম বলছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আলমারি সাজিয়ে রাখার সময় কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল, ঢাকা এবার বৃষ্টিও হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলছিল, তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালেই তো জুত। এই যে বর্ষাকালেই তো জুত, এটার অর্থটা কি? দেখুন, মূলত বৃষ্টির দিনে গোলা বারুদ সেভাবে কাজ করে না যে বোমা মারবে, সেটা বৃষ্টির পানিতে স্বাভাবিকভাবে আগের মতন করে ফুটবে না। সো আর যারা মুক্তিবাহিনী আছে তারা তো খাল বিল নদী নালার মধ্যে দিয়ে যুদ্ধ করতে পারবে। ঠিক একইভাবে বৃষ্টির শব্দের মধ্যে গেরিলা আক্রমণ করা যাবে, তারা শব্দগুলো শুনতে পাবে না। এই জন্য বর্ষাকালে যুদ্ধ করার জুত আছে, মানে বর্ষাকালে যুদ্ধের আসল সময়, মানে তাদের জন্য, মুক্তিবাহিনীর জন্য। কথাটা দুবার বলেছিল। এর মানে কি? স্টাফ রুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না, রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। অর্থাৎ এই লাইনটার অর্থ হচ্ছে যে যখন হিটলার বাহিনী রাশিয়ার দিকে অগ্রসর হয় তখন রাশিয়ার প্রবল শীতে হিটলারের বাহিনীটা নাকাল হয়ে পড়ে, অর্থাৎ তারা আর যুদ্ধ করতে পারে না এবং সেখান থেকে ফিরে আসতে হয়। সো এই জন্য রাশিয়ায় গিয়ে হিটলার বাহিনী কোনো কাজটা সহজে করতে পারেনি। আর আমাদের যেহেতু জেনারেল মনসুন, অর্থাৎ আমাদের যেহেতু স্বাভাবিক বর্ষাকাল, সো এই সময়টাতে আমরা নিশ্চিতভাবে ওই ধরনের অ্যাডভান্টেজটা পাবো। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল? তার উপর তাদের এত আস্থা? উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়। তার মৌনতা, যেহেতু চুপ আছে, মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। আমরা একটা কথা বলে থাকি যে মৌনতা
সম্মতির লক্ষণ। তার মানে সম্মতি পেয়ে গেছে যে সে আসলে জড়িত। কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায়, অবজেক্টিভের জন্য দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে, ওদের আস্তানা কোথায়? সে খবর তার তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয়, হ্যাঁ। এখন ব্যাপারটা হচ্ছে যে সে যেহেতু ধরা পড়ে গেছে, তার মানে এখানে আর মিথ্যা বলে কোনো লাভ নাই। মিথ্যা বললেও যা, সত্য বললেও তাই। ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি এবং দুধ খাওয়ানো হয়। অর্থাৎ একটু ঘুষ দেওয়ার চেষ্টা, যে দুধ পাউরুটি খায় নে, তারপরেও তুই বল, তোকে সসম্মানে বাড়িতে যেতে দেবো। আসলে কি তাই দেবে? আর সে যেহেতু মুক্তিযুদ্ধের মন মানসিকতা নিয়ে আসে, তার মানে সে সেই লোভটা করেও না। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয়, হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে, অর্থাৎ ঠিকানাটা কোথায়, এই জবাবটা না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেটো খাটো, যেহেতু আগেই বলা আছে যে তার শরীরটা আসলে খাটো বেটে ধরনের, শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। সো আংটার সাথে তার দেহটাকে ঝুলিয়ে দিছে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত সপাত করে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছ থেকে মনে হয় স্রেফ উৎপাত বলে। অর্থাৎ একই জায়গায় যদি কয়েকবার আঘাত করা হয়, স্বাভাবিকভাবে ওই জায়গাটাতে আর আগের মতন ব্যথা পাওয়া যায় না। ব্যাপারটা হচ্ছে যে মাংসপেশিটা আসলে ওই জিনিসটাকে আর আপনার ইন্দ্রিয়তে পৌঁছায় না যে এই জায়গাটাতে আঘাত করছে, যার কারণে ব্যাপারটা হয় যে উৎপাত বলে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর। এই জায়গাটাতে একটা গল্প বলি আমি। আমাদের বাসার পাশে একটা ছোট ছেলে ছিল, আমাদের সাথে পড়াশোনা করতো, মানে আমাদের ছোট ক্লাসে। আমরা যখন ক্লাস 4-5-এ, সে তখন 2 বা 3-তে। তাকে পড়ার জন্য তার মা রেগুলারলি তাকে মারতো। তো আমার আপু পড়াতো, তো তখন তাকে একটা প্রশ্ন করছিল, তার নাম ছিল মাসুদ, যে মাসুদ, এত মারে তোকে, তাহলে তোর মা তো চায় যে তুই একটু ভালো মতন পড়াশোনা কর, পড়াশোনা করলেই তো হয়। তো সে প্রত্যুত্তরে বলছিল, যখন মারে তখন ব্যথা লাগে, তারপরে তো আর ব্যথা লাগে না। তো পড়লে তো সারাদিনই পড়তে হয়। তো তার মানে ব্যাপারটা হচ্ছে যে পড়া চুরি করে সে যখন ঘুরতে থাকে, সো সেটা সমস্যা না। সারাদিন তো ঘুরে আসলো, মায়ের যখন দেবে তখন শুধু ব্যথা লাগবে, তারপরে তো আবার ঠিক হয়ে যাবে। সো এই ধরনের রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে। কিন্তু তার ওম ওম মানে কি, তার ভিতরে যে দেশপ্রেমটা বোঝাচ্ছে, তার ওই দেশপ্রেমটা তার শরীরে এখনো লেগেই রয়েছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বলেই চলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। সে জানে যে মিসক্রিয়েন্ট বা মুক্তিবাহিনী কোথায় আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নেই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর তাদের আস্থাও কম নয়। আস্থাও কম নয় বলতে বোঝাচ্ছে যে তারাও জানে যে সে কখনো অন্তত ধরা পড়ার পরে ঠিক আমাদের ঠিকানাটা বলে দেবে না। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ, আতাত শব্দটা যে গোপন ভাবে তাদের সাথে মিলে থাকা, সেটাকে বলা যাচ্ছে আতাত, আতাতের অভিযোগ। এবং ও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। অর্থাৎ সে চিন্তা করে যে আমার কারণে অন্তত আরো কিছু মুক্তিবাহিনী বেঁচে যাবে, আমাকে তো মেরেই ফেলবে। সো আমি যদি বলে দিই তাহলে স্বাভাবিকভাবেই সেই মুক্তিবাহিনীগুলো ধরা পড়ে যাবে। তো এই ধরনের কিছু মানুষের নিঃস্বার্থ আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাটা পূর্ণাঙ্গভাবে পেয়েছিলাম। তো এই ছিল সম্পূর্ণ গল্প। আসলে এটা হচ্ছে সংক্ষেপিত বলা উচিত ছিল, কারণ এই গল্পের আরো বাকি অংশটুকু আছে। তো আমি আমন্ত্রণ জানাবো আপনাদেরকে এই গল্পের বাকি অংশটুকু যদি সম্ভব হয় নেট থেকে বা বই কিনে যেভাবেই হোক গল্পটা পড়ে নেবেন। আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগে। এর পরবর্তী অংশটাতে আমরা এটার অবজেক্টিভ বা অন্যান্য অংশগুলো নিয়ে একটু আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।